আমাদের এখানে একটা জিনিস খেয়াল করেছেন আপনারা যে মেধার অবমূল্যায়ন হয় কিভাবে হয়। আমি কেমিস্ট্রিতে বা ফিজিক্সে আমি এমএসসি করার পর আমি ব্যাংকে চাকরি করছি, ব্যাংকের কাজটা কোনো কাজেই আসে না। আমি ফিজিক্সে করলেও তার মানে আলাদা কম্পিটেন্সি, সাবজেক্টের সাথে জবের সাথে কোনো রিলেটেড না। তাহলে এই যে মেধার একটা অপচয় হচ্ছে বা উনি ওনার যেই অর্জন করেছেন অর্জিত জ্ঞানটা এখানে কাজে লাগাতে পারছেন না। তো এইভাবেই করে মানব সম্পদকে যেটা শক্তিকে যেটা মানব সম্পদে পরিণত করার বিরুদ্ধে আমরা পিছিয়ে যাই। যখনই বেসরকারি খাতে শিক্ষা উন্নয়ন লাভ করছে ইন্ডিয়া, পাকিস্তান, বিভিন্ন জায়গায়, শ্রীলঙ্কায়, তখনই শিক্ষার মানটা বেড়ে গেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিএনটিভি নিয়মিত টক শোতে আপনাদেরকে সকলকে স্বাগতম। আজকে আমাদের প্রোগ্রাম বিষয়বস্তু হলো শিক্ষা বিষয়ক প্রোগ্রাম। আজকে আমাদের এখানে অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্যন্ত দক্ষ এবং খুব পরিচিত একজন টিচার, চিটাগং আইডিয়াল স্কুলের অধ্যক্ষ এবং একাডেমিক ডাইরেক্টর আমেনা শাহিন। শুরুতে যাবো, আপনি কেমন আছেন একটু বলবেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। শুরুতে আসলে আপনার কাছে যে বিষয়টা জানতে চাই যে আসলে আপনাদের আইডিয়াল স্কুল অনেক কিন্তু জনপ্রিয়তা, আসলে জনপ্রিয়তা হওয়ারটা কারণটাকে একটু প্রথমে জানাবেন। আসলে জনপ্রিয়তার শীর্ষে আছে কিনা জানি না, তো এটা আসলে এইটা বিচারের ভার আমাদের সম্মানিত অভিভাবক মন্ডলী এবং আমাদের যে শিক্ষা অফিসগুলো এবং আমার চট্টগ্রামবাসী। আচ্ছা, যদি আসলে আমি এটা বলতে পারি যে এতটুকু বলতে পারি, আমাদের প্রতিষ্ঠান চিটাগং আইডিয়াল হাই স্কুল একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান। আমরা 26 বছর চলছে এই আইডিয়াল স্কুল শুরু হয়েছে 1998 সালে। আমরা জানুয়ারি মাসেই প্রথম একাডেমিক ইয়ার শুরু করি। তো একাডেমিক ইয়ার 98 সালে শুরু হলেও আমরা এমনভাবে নিজেদেরকে গড়ে একটা প্রতিষ্ঠান যখন করতে চাচ্ছি, আমি ফাউন্ডার প্রিন্সিপাল, তো আমার প্রয়াত আব্বা, উনি শিক্ষাবিদ ছিলেন, উনি শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে উনি পুরস্কারপ্রাপ্ত এবং উনি শিক্ষক সমিতির প্রেসিডেন্ট ছিলেন চট্টগ্রামের বিভাগীয়, এবং জাতীয়ভাবে উনি সেক্রেটারি ছিলেন। এবং উনি মনেকে আসলে চিটাগংয়ের মনে হয় মোটামুটি সবাই চিনত। এখন তো বয়সে 2 বছর হয় আমার আব্বা গত হয়েছে। আমার আব্বা হচ্ছে ফাউন্ডার চেয়ারম্যান ছিলেন। তো আমরা শুরু করি 1998 সালে। আমাদের একদল শিক্ষাবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার মিলে আমরা শুরু করেছিলাম যে একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান আমরা করব, যে প্রতিষ্ঠান থেকে দেশপ্রেমিক, আদর্শ, নৈতিকতা সম্পূর্ণ দক্ষ নাগরিক সৃষ্টি হবে। তো এখানে একটা ছোট্ট একটা গল্প আছে, আমি কি শেয়ার করতে পারি? এটা হচ্ছে যে আমরা যখন স্কুল করার সিদ্ধান্ত নিই কিছু কারণ থেকে, আমি দেশের বাইরে ছিলাম আমার বিয়ের পরে, আমি অনেকদিন প্রবাসী ছিলাম। প্রবাস থেকে আসার পর আমার বাচ্চা তখন 5 বছর। আমি স্কুল খুঁজছি যে আমার প্রথম বাচ্চাটা, যে আমি স্কুল কোথায় দিব। বিভিন্ন স্কুলে ঘুরেছি, বিভিন্ন কারিকুলাম গুলা দেখলাম। দেখার পরে যেটা দেখলাম, সেখানে দেখছি যেগুলো ভালো স্কুল আছে সেগুলোতে ধর্মীয় বা নৈতিক শিক্ষা নামে কিছু ছিল না, এবং যেগুলা গতানুগতিক ধর্মীয় শিক্ষা বা গতানুগতিক শিক্ষা আছে ওদের স্ট্যান্ডার্ড অত ভালো না। তো এখন ইন দ্য মিন টাইম আমি একটা সার্ক কাউন্টিতে একটা সেমিনার অংশগ্রহণ করেছিলাম। ওই সেমিনারটা শিক্ষা বিষয়ক ছিল। এটা ছিল ইন্টারন্যাশনাল বিজনেসম্যান ফোরাম। ওখানে শিক্ষা একটা অংশ ছিল। আমরা যখন ইন্ডিয়া যাই এবং আমরা শ্রীলঙ্কা যাই, তখন আমি শিক্ষার টেবিলে বসেছিলাম। তখন আমি স্টুডেন্ট ছিলাম, আমি তখন মাস্টার্স ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। ইন দ্য মিন টাইম বিএড করেছিলাম, এমএড করেছিলাম। তখন আমি এত অনুপ্রাণিত হয়েছিলাম যে শিক্ষা, যে যখনই দেখেছি যে ওখানে ওরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে রিসার্চের ফাইন্ডিংস, যে যখনই বেসরকারি খাতে শিক্ষা উন্নয়ন লাভ করছে ইন্ডিয়া, পাকিস্তান, বিভিন্ন জায়গায়, শ্রীলঙ্কায়, তখনই শিক্ষার মানটা বেড়ে গেছে। তখন আমার মনে একটা আশার সঞ্চার হলো যে তাহলে আমরা যে শিক্ষার মান, আমি তখন ইন দ্য মিন টাইম বাচ্চা নিয়ে এই ফেজটাও করেছি। ইন দ্য মিন টাইম এরপরেই আমি ওই সফরটা আমার ছিল। তারপর এসে আমার হাজব্যান্ড, আমার আব্বা এবং আমাদের একদল যে বন্ধু, আমার হাজবেন্ডের ফ্রেন্ড ছিল ইঞ্জিনিয়ার এবং ডাক্তার এবং শিক্ষাবিদ ছিল আমাদের মধ্যে 2 জন। আমার আব্বা একজন, উনি মিন্স ওয়ার্ল্ড মডেল হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, এবং আরেকজন হচ্ছে ডক্টর সিরাজুল ইসলাম, উনি চিটাগং ইউনিভার্সিটির ইংলিশ বিভাগের চেয়ারম্যান ছিলেন তৎকালীন। তো এখন ওনাদেরকে আমার ভিউটা বললাম যে স্যার, আমার ডাইরেক্ট টিচার, আমি ইংলিশ ডিপার্টমেন্টে ছিলাম, তো সিরাজ স্যার,
তা আমি বললাম যে স্যার আমি স্কুল করতে চাই। আমার আব্বা শিক্ষক ছিলেন। আমি আরেকটা ঘটনা, এখানে আসলে অনেক ঘটনা বলেন আজকে বলবো। হ্যাঁ, তো এখন আমি বিসিএস পরীক্ষাও দিয়েছিলাম। আমি ব্যাচেলর করার পরপরই বিসিএস অ্যাপিয়ার হয়েছি। আমি প্রিলিমিনারি টেস্টে হয়েছিলাম। এরপর আমার আব্বা আমাকে আর পরীক্ষায় যেতে দেয় না, বলে যে বিসিএস হলে তুই এখানে চলে যাবি, একটা স্বাধীন নিজস্ব একটা প্রতিষ্ঠান কর, শিক্ষার মানের সাথে রেখে। এখন ভালো প্রতিষ্ঠানের অনেক অভাব। তখন আমি মনে মনে একটা স্বপ্ন দেখতে শুরু করলাম যে একটা স্কুল করতে হবে। ইন দ্য মিন টাইম আমাদের বাচ্চাটাকে কোথায় দিব, এগুলো নিয়ে একটা অভিজ্ঞতা হলো যে আসলে ভালো প্রতিষ্ঠানের দরকার আছে। তারপরেই আমাদের শুরু কাজ করা। ব্যাকগ্রাউন্ডে একটা বিল্ডিং নিয়েছি জামালখানে, যেটা আমাদের মাত্র 375 জন স্টুডেন্ট নিয়ে শুরু হয়েছিল। আমাদের টার্গেট ছিল 100 জন, কিন্তু আমি ফার্স্ট ইয়ারে এমন ভর্তির প্রেশার শুনে গেছি। আমরা যখন অ্যাডভার্টাইজমেন্ট দিলাম, টিচার নিয়োগ দিলাম, টিচারদের ট্রেনিং করিয়েছি 1 মাস ধরে। শুরুর আগে 97 এর শেষের দিকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত আমরা 3.5 মাসের মতো ট্রেনিং করিয়েছি যে কিভাবে ওনারা ক্লাসগুলো নেবেন। আমি বিএড করেছি, এমএডও করেছি। তো আমার যে ট্রেনিং এর যে আমি যা পেয়েছি ট্রেনিং থেকে, সেইগুলো আমি যে পুরোপুরি আমার অ্যাপ্লাই করতে হবে, এমন একটা প্রতিষ্ঠান করব যেখানে কম্পিটেন্সি বেসড, দক্ষতা, দেশপ্রেমিক নাগরিক, নৈতিকতা, ধর্মীয় শিক্ষা সবকিছুই থাকবে, এবং ইংলিশে কথা বলতে পারবে। তো সেইভাবে আমাদের স্কুলটা শুরুর বীজটা ওইখানেই অঙ্কুরিত হয়েছে। আচ্ছা, আপনি যেহেতু আসলে অনেক গল্প বলেছেন, আসলে আমি একটু আপনার গল্পে যেতে চাই। সেটা হচ্ছে, ধরেন যে আপনি একটি স্কুলের দায়িত্ব নিয়েছেন, ছোটকালের স্বপ্ন কি আসলে স্কুল ছিল, নাকি আসলে যে টার্নওভার হওয়ার কারণে আসলে ওখানে যাওয়া? আমার ছোটকালে আসলে এটাও আমার জীবনটা আমি জানি না কেন জানি আমি খুব স্ট্রাগলও করেছি। ছোটকাল থেকেই স্ট্রাগল মুখোমুখি হচ্ছি। আমি ডক্টর খাস্তুরি স্কুল থেকে পড়াশোনা করেছি। আমি ক্লাস 4 থেকে ওখানে আর কোনো আমার নিউ অ্যাডমিশন ছিল। আমি শুধু একটা স্কুল, আমার খাস্তুরি স্কুল এসএসসি ওখান থেকে করেছি। আমি ফার্স্ট 10 করেছিলাম তখন কুমিল্লা বোর্ডে। তখন তো বোর্ড ছিল না, হ্যাঁ না, যখন চিটং বোর্ড ছিল না, কুমিল্লা বোর্ডের আন্ডার আমি ফার্স্ট 10 করেছিলাম আর্টসে। তো তখন আমি তো আসলে সায়েন্স পড়ার কথা ছিল। আমার আব্বা বলেছে না তুই লিটারেচারে পড়বি। আমার আব্বা বাংলা ছিলেন, ইংলিশ অথবা বেঙ্গলিতে পড়বি, তুমি ডাক্তার বানাবো। আমার মেয়েকে আমি ডাক্তার বানাবো না, আমি টিচিং এ দেখতে চাই। তো সেই থেকে আমার টিচিং এর প্রতি একটা স্বপ্ন দেখা শুরু। যদিও প্রথমে আমি মেনে নিতে পারিনি। আমি ফার্স্ট গার্ল ছিলাম। ফার্স্ট গার্ল কেমন সায়েন্স না পড়ে হবে, সবাই অবাক হয়েছিল এটা, যে আমার টিচাররাও যে কেন তুমি সায়েন্স নিচ্ছ না, সবাই সায়েন্স নিতে পারে না। ফার্স্ট কিন্তু সিলেক্টেডদের দিত, প্রথম 20 জনকে দিত। আমি ফার্স্ট গার্ল নিচ্ছি না, এটা এক্সেপশনাল থেকে ছিল তখন। যাই হোক, আমার আব্বা টিচিং এর স্বপ্ন থেকেই। তো এভাবে করে আমি টিচিং এর আমার আব্বা আমাকে স্বপ্ন দেখিয়েছিল যে একটা শিক্ষা প্রতিষ্ঠান করা, মানুষ গড়ার যে আনন্দটা, যে আনন্দ ভুবনের সংবাদটা আমি পেয়েছি, আমি তোকেও সেটা দিতে চাই। কত বছর শিক্ষকতা করেছেন? আমার শিক্ষকতা তো এখন আমার স্কুলে 26 বছর। আমি 26 বছর, আমি ফাউন্ডার। আমার তখন আমি 31 কি 32 বছর বয়স আমার, তখন ইয়াং। এর আগে আমি পাওয়ার স্কুলে 1 বছর শিক্ষকতা করেছি। এর আগে একটা মর্নিং বেল স্কুলে করেছি, তখন ওইটা দিলারা ইসলাম করেছিলেন পাওয়ার স্কুলের প্রিন্সিপাল। তো উনি বলছেন, আমার আব্বা বলছে আপনার মেয়ের ফার্স্ট আমার মর্নিং বেল স্কুল আমার টিচিং শুরু। তা আমার সব মিলে 30 বছর তো হয়ে যাবে। আমাকে দেখে কি মনে হয় অনেক ইয়াং মনে হচ্ছে। আসলে আপনি আসলে জাতি গড়ার কারিগর হিসেবে কাজ করছেন। আসলে একটা বিষয় আসলে জানতে চাই, বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এডুকেশন যে পলিসি, সেই ব্যাপারে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? পলিসি তো আসলে সরকারের বিভিন্ন বিশেষজ্ঞ দল বা কারিকুলাম ভিত্তিক করা হয়। আমাদের যে শিক্ষানীতি, যেটা শিক্ষানীতি আসলে পূর্ণাঙ্গ শিক্ষানীতি আমরা একটা পেতে পেতে আবার চেঞ্জ হয়ে যায়, একটা শিক্ষানীতি পেতে পেতে আবার চেঞ্জ হয়ে যায়। এইভাবে করে আমাদের কিন্তু উত্থান পতন ছিল আমাদের শিক্ষানীতির। যে পুরা আপনি ঘাটলে স্বাধীনতার পর থেকে যে প্রতিরোধকতা শিক্ষানীতি থেকে শুরু করে শিক্ষানীতিগুলো পূর্ণাঙ্গ আমরা এখনো পেতে যাচ্ছিলাম, তখন আবার ব্রেক হয়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে করে তো এই উত্থান পতনের মধ্যে বাংলাদেশ এগিয়ে গেছে। কিন্তু আমি আমেরিকায় মাস্টার্স করেছি এবং আমি পিএইচডি ফেলো। আমি ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা থেকে মাস্টার্স করেছি এডুকেশনাল লিডারশিপ এন্ড পলিসি স্টাডিজ। হ্যাঁ, তখন আমি মনে করতাম যে আমি তো স্কুল করার পরে আমি স্টাডি লিভে গেছিলাম, যে 2 বছরের জন্য আমি মাস্টার্স শেষ করে আসবো, বা আমি পিএইচডি নাহলে অনলাইনে করবো, এভাবে। তো তখন
আমি দেখলাম যে আমাদের থেকে আমরা 100 বছর পিছিয়ে আছি, কিন্তু পরবর্তীতে দেখলাম যে আস্তে আস্তে আমরা কিন্তু আগাচ্ছি। গ্লোবাল ভিলেজের যে কনসেপ্টটা, সেটা আস্তে আস্তে সব সরকারই কিন্তু চেষ্টা করছে, কিন্তু হয়তো সবাই ঠিকভাবে সফলকাম হতে পারেনি। তো এই জন্য কারিকুলামটা উত্থান পতনের ভিতর দিয়ে আমরা একটা জায়গায় এখন এসেছি। তা এখন যে মাঝখানে দিচ্ছিল যে হ্যান্ডসন, যেটা বাস্তবায়ন করার চেষ্টা চলছিল বিগত সরকারে, কিন্তু 5ই আগস্টের পর পরিবর্তনের পরে এটা এখন চেঞ্জ হয়ে গেছে। এখন আবার আমরা 2012 সালের সৃজনশীলে ফিরে গেছি। এখন সরকার আমাদেরকে ওভাবেই নির্দেশনা দিয়েছেন। হ্যাঁ, তো এখানে সৃজনশীল পদ্ধতিটা আসলে আমরা যখন রপ্ত করছিলাম তখনই ওই চেঞ্জের ব্যাপারটা আসছিল। তখন সৃজনশীলে এখন আবার ফিরে আসার পর আমি আবার একটু স্টাডি করলাম, কারণ আমরা তো পড়াতে হচ্ছে, এগুলা আবার টিচারদেরকে ট্রেন করতে হবে। সেই জন্য সৃজনশীলের ভালো দিক হচ্ছে এই যে ক্রিয়েটিভিটি, বাচ্চাদের একটা যে সিমিলার একটা প্যারাগ্রাফ, কম্প্রিহেনসিভ যে প্যারাগ্রাফটা দেওয়া হয়, একটা সিমিলার একটা দিয়ে সে নিজের মতো করে ওখান থেকে কোয়েশ্চেন আনসার বের করে। এখানে কিছু ধাপও আছে। হ্যাঁ, কিছু ধাপের ভিতরে আছে দক্ষতা, বাচ্চাদের দক্ষতাটা এখানে বোঝা যাবে। তারপরে হচ্ছে অনুধাবন করবে, বুঝতে পারবে। তারপরে হচ্ছে প্রয়োগ, এটাকে অ্যাপ্লাই করতে পারবে এডুকেশনটা। এবং এরপরে হচ্ছে উচ্চতর দক্ষতা, 4টা স্টেপ আছে সৃজনশীলের। হ্যাঁ, আপনি এখন নতুন বলতে আমরা এটাকে ফিরে গেছি, আবার 12 সালেরটাতে ফিরে গেছি। এটাকে নতুন অবয়বে এখন আরো বিভিন্ন রূপ দেওয়া হবে, হয়তো আরো কিছু অ্যাড করা হবে। তো এখানে আরেকটি জিনিস অ্যাড করা হয়েছে, সিএ বা ধারাবাহিক মূল্যায়ন আছে। এখানে ধারাবাহিক মূল্যায়নটা হচ্ছে বাচ্চাদের যখন পড়ানো হয়, তো পড়ানোর ক্ষেত্রে ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক ঠিকভাবে করছে কিনা, ক্লাসে তার পারফরমেন্স কেমন, টিচার ওখানে পেয়ার ওয়ার্ক করান, গ্রুপ ওয়ার্ক করান, প্রজেক্ট ওয়ার্ক থাকে, অ্যাসাইনমেন্ট থাকে। এই জিনিসগুলা সব মিলিত একটা নাম্বার আছে, ওটা হচ্ছে 20 নাম্বার। 100 এর মধ্যে 80% হচ্ছে সৃজনশীল, আর 20% হচ্ছে 20 নাম্বার হচ্ছে ওটাতে। তো এইভাবে মার্কিং করা হয়। 20-এর ভিতরে যত পায় সে ধারাবাহিক মূল্যায়নে, আর ওইটাতে হচ্ছে সৃজনশীল পরীক্ষা হবে, পরীক্ষার মধ্যে যা হয়। তো এখানে আমার মনে হয় যে আমরা বিগত সরকারের আমলে যেটা ছিল, এখানে একদম বেশি প্র্যাকটিক্যালের বিষয়ে জোর দেওয়া হয়েছিল। আদৌ কি প্র্যাকটিক্যাল হয়েছে? আসলে প্র্যাকটিক্যালটা হয়তো কিছুটা আংশিক আমরা করিয়েছিলাম, আমরা ট্রেনিং করিয়েছি, সরকারও বিভিন্নভাবে ট্রেনিং করিয়েছেন, কিন্তু এটা একটা ব্যারিয়ার ছিল। এটা গ্রামে গঞ্জে সার্বজনীন ভাবে, সেটা কম্পিউটার বেসড, এগুলো অনেকগুলো, একটা বাচ্চা রেজাল্ট দিতে গেলে 15, 20টা, 30টা কাগজ লাগছে, তার সর্ববিষয়ে স্কিলনেস গুলো এখানে দেখানো। তো এখানে এটা আমাদের দেশের জন্য এখনো আমরা ওই পর্যায়ে যাইনি, সেজন্য এটা তেমন একটা উপযোগিতা লাভ করে নাই। মানুষ যে সঠিক মূল্যায়নটা না করে, টিচাররা এটা জানেন না, ট্রেন না, ওই ট্রেনিং পান নাই। আচ্ছা, আমি যে বিষয়টা আসলে জানতে চাই, সে বিষয়টা হচ্ছে যে পুঁথিগত বিদ্যা আর হচ্ছে কারিগরি, দুইটাই কিন্তু আসলে সমান হারে কিন্তু এগিয়ে যাওয়া উচিত। কিন্তু আমাদের দক্ষ যদি জনশক্তি যদি আমরা তৈরি করতে চাই, সেটা প্র্যাকটিক্যাল যে বিষয় সেটা আমাদের জোর দেওয়া উচিত। কিন্তু আমরা সেই জায়গায় কতটুকু জোর দিতে পারছি? আমরা এখানে ওই যে আমি বলছিলাম বিগত ইয়েতে কিছুটা কম্পিটেন্সি বেস, যেটাকে আপনি বলছেন যে দক্ষতামূলক, যেটা বাচ্চারা দক্ষ হবে, কারিগরি শিক্ষা এখানে থাকবে, কম্পিটেন্সি বেস যেটা কাজে লাগাতে পারবে সাথে সাথে। হ্যাঁ, কম্পিটেন্সি বেস হচ্ছে যে এটা কারিগরি শিক্ষা, এটার মধ্যে পড়ে কৃষি শিক্ষা, ইলেকট্রনিক্স বা এই ধরনের যে প্র্যাকটিক্যাল হ্যান্ডসনটা এখানের মধ্যে পড়ে। তো এখন সেটা ওটা ওভাবে যদি ওখান থেকে আমরা কিছু নেই এবং সৃজনশীলটা যদি বলবৎ থাকে, আমার মতে এটা একদম মাই পার্সোনাল ওপিনিয়ন। হ্যাঁ, তো এখানে এই পার্সোনাল ওপিনিয়ন আমি মনে করছি যে ওই জিনিসগুলো যদি থাকে, তাহলে এটা আরো একটু পূর্ণাঙ্গ হবে। সৃজনশীলতার সাথে আপনার কারিগরি শিক্ষাটা, ভোকেশনাল যে জব রেডিনেস, বাচ্চারা আমাদের এখানে একটা জিনিস খেয়াল করেছেন আপনারা, যে মেধার অবমূল্যায়ন হয়। কিভাবে হয়? আমি কেমিস্ট্রিতে বা ফিজিক্সে আমি এমএসসি করার পর আমি ব্যাংকে চাকরি করছি, ব্যাংকের কাজটা কোনো কাজেই আসে না। আমি ফিজিক্সে করলেও তার মানে আলাদা কম্পিটেন্সি, সাবজেক্টের সাথে জবের সাথে কোনো রিলেটেড না। তাহলে এই যে মেধার একটা অপচয় হচ্ছে, বা উনি ওনার যেই অর্জন করেছেন, অর্জিত জ্ঞানটা এখানে কাজে লাগাতে পারছেন না। তো এইভাবেই করেই আমরা কিন্তু অর্থনৈতিক ভাবে বা আমাদের মানব সম্পদকে যেটা শক্তিকে যেটা মানব সম্পদে পরিণত করা, যদি আমরা পিছিয়ে যাচ্ছি, তাহলে অর্থনৈতিক ভাবে পিছিয়ে যাচ্ছি। তাহলে এটা কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই, এটা হচ্ছে হ্যান্ডসন। হ্যাঁ, এবং বাইরে আমি দেখেছি, আমেরিকাতে বা অন্যান্য উন্নত বিশ্বে দেখেছি যে উচ্চশিক্ষা সবার জন্য না, এখানে মাস্টার্স ওরা করেই না, আমি শুনেছি করেই না। হ্যাঁ, আমি মাস্টার্সে ক্লাস করেছি, আমার সাথে 15-20 জনদের এরকম মাস্টার্স ক্লাস ওদের
খুবই কম। কিন্তু আমাদের এখানে সবাই একদার্সে মাস্টার্স করতেছে, কিন্তু সমানে বেকারও হচ্ছে, বেকারত্ব বাড়ছে, মাস্টার সবাই উচ্চশিক্ষিত, বেকার। কিন্তু আমেরিকায় আপনি ওটা নাই, ওরা হাই স্কুলের পরে জব রেডিনেস করে এবং ভোকেশনাল টপিক এসএসসির পরে নাকি আর বেশি পড়াশোনা তারা আসলে করে না, হাই স্কুলে পড়ে। হাই স্কুলে ওরা যারা যায়, যারা রিসার্চে যাবে, যারা ডাক্তারি পড়বে, যারা এই ধরনের যে যার ঝোঁক আছে সে যেতে পারবে, কিন্তু অন্যরা এই ধরনের সুযোগ থাকাতে সে ভালো একটা জব পেয়ে যাচ্ছে। ভোকেশনাল ট্রেনিং গুলা থাকার জন্য স্কুলেই আছে, ওদের 9 গ্রেড থেকে শুরু হয় ভোকেশনাল টপিকস গুলা রাখা। ওদের আবার আলাদা আলাদা স্কুল আছে, একটা স্কুল একটা কারিগরি শিক্ষার জন্য বিখ্যাত, একটা মেডিকেল স্কুলে যারা যাবে, ওখানে তো ইউনিভার্সিটি স্কুল বলে, তো মেডিকেল স্কুলে যারা যাবে তারা ওই স্কুলগুলোতে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করে। এইভাবে করে ভাগ আছে তখন থেকে, স্কুল লেভেল থেকে। তো এই জন্য আমাদের দেশেও যদি স্কুল লেভেল থেকে ওই মাইন্ডসেটটা আনা যায়, তাহলে আমাদের বেকার থাকবে না। আমাদের এই যে জনশক্তি যারা একটু পিছিয়ে আছে, যারা ভোকেশনালে ওদের ঝোঁক আছে, তারা ওটাতে গিয়ে উন্নয়ন করতে পারবে। এটা আলটিমেটলি দেশের উন্নয়ন। আরেকটা বিষয়, আপনি যেহেতু আসলে শিক্ষার সাথে জড়িত এবং অনেক বিষয় কিন্তু যেমন দক্ষ এবং অভিজ্ঞ, এই বিষয়টা আসলে আমি জানতে চাই যে আমাদের দেশে যারা হায়ার এডুকেটেড বা গ্রাজুয়েশন মাস্টার্স করছেন, তারা কিন্তু একটা সময় আমাদের দেশে থাকতে চায় না, তারা বিদেশমুখী হয়। কেন হয়? কেন হয় এটার আসলে তো বিভিন্ন কারণ আছে। এখন আমার পার্সোনালি মনে হয় যে তার মূল্যায়নটা, এই যে ওই যে একটা ফিজিক্সে পাশ করেও সে হয়তো চেয়েছিল সে অ্যাটমিক এনার্জিতে কাজ পাবে বা এই ধরনের কিছু রিলেটেড জব আছে, সেগুলোতে পাচ্ছে না। এগুলোতে সে ওইটাতে পাস না, কিন্তু সে ওইটাতেই জবটা পাচ্ছে, অ্যাটমিক ইয়েতে, যেটা ফিজিক্সের একটা সাবজেক্ট ওখানে পাচ্ছে। তাহলে সে মেন্টালি এটা আপসেট হয়ে যায় যে আমি আমার যেটা অর্জন করেছি, আমি শিক্ষাগত যোগ্যতা যেটা আছে, আমি তো কাজে লাগাতে পারছি না, ফ্রাস্ট্রেশন আছে। তারপরে যথাযথ মূল্যায়ন হয় না, গুণের কদর না হলে তো সেখানে গুণ থাকবে না। যারা ভালো রেজাল্ট করে, এটাও আমাদের দেশে অনেক সময় হয় কি, এটা ওই যে লবিং, আমি ওপেনলি বলছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। তো এই জিনিসগুলোর জন্য যখন ফ্রাস্ট্রেশন আসে, তখন অনেকে চাইলেও সে চায় যে আমার দেশে আমি থাকবো, কিন্তু পারিপার্শ্বিকতা তাকে সেটা করতে বাধা দেয়। জায়গা জমি বিক্রি হলেও সে বিদেশে চলে যেতে চায় যে আমি আমাকে ফ্লারিশ করবো, আমি পার্সোনাল, তখন আর দেশের কথাটা সেকেন্ডারি হয়ে যায়। আমাদের তো এই জিনিসটা থেকে আস্তে আস্তে গেট রিড করতে হবে আমাদের থেকে। এটা যদি সরকারি পক্ষ থেকে করা হয়, এই যে মেধার মূল্যায়ন করা হয় এবং সঠিক যার যেখানে জায়গায় সঠিক মূল্যায়নটা করা হয়, তাহলে হয়তো ওই মেধা পাচার যেটাকে আমরা বলি, সেটা হয়তো হবে না। সেটা অসংখ্য ধন্যবাদ। আর আচ্ছা, ছেলে এবং মেয়ে উভয়কে যদি আমরা সমান তালে এগিয়ে নিয়ে যেতে চাই, যেমন ওমেন এম্পাওয়ারমেন্ট কথা বলছেন, আমরা যদি সেম স্টেজ যদি তাদের রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের কি কি করতে হবে, কি কি ভূমিকা নেওয়া উচিত? যেটা মেইন জিনিস, আমি নিজেও এটার জন্য সংগ্রাম করি যে ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য, মানে ইকুয়ালিটি, যেটাকে আমরা বলি জেন্ডার ইকুয়ালিটির জন্য। এটা আমরা কখনোই ছেলে মেয়েকে আলাদাভাবে চিন্তা করা যাবে না। ও মেয়ে মানুষ, ওইটা পারবে না। আমি তো আমার স্কুলে যেটা করি, আমি সমান ওদেরকে, আমি কখনোই আলাদাভাবে মেয়ে বলে সে এখানে যেতে পারবে না, বা দরকার হলে আমি আমার একজন টিচার দিব, গার্জিয়ানকে ওভাবে ইনভলভ করবো, তবু আমার মেয়েটা একটা জায়গায় সুযোগ পাচ্ছে, একটা দেশের বাইরে সুযোগ পাচ্ছে, আমি যেতে। অনেক সময় মেয়েরা এই ধরনের বাধার সম্মুখীন হয়ে সে সুযোগ পেয়েছে, ছেলেও পেয়েছে, কিন্তু ছেলেটা যেতে পারছে, মেয়ে হয়তো বলবে যে ওর গার্জিয়ান নাই, মেয়েকে কেমনে একা দিব, বা এই ধরনের অনেক কিছু সামাজিক বাধ্যবাধকতা আছে। তা আমরা সেটা থেকে উত্তরণ করে আসতে হবে এবং মেয়েদের এম্পাওয়ারমেন্টের জন্য ফ্যামিলি থেকে শুরু হতে হবে। ফ্যামিলি, জব প্লেস, তারপরে আস্তে আস্তে সামাজিক ভাবে, তারপরে আস্তে আস্তে সরকারি ভাবে যদি মেয়েদের এই জেন্ডার ইকুয়ালিটিটা আনা হয়, সমানে আনা হয়, তাহলে মেয়েরা কিন্তু এগিয়ে যাবে। আচ্ছা, তাদের সেক্ষেত্রে আমাদেরকে সবাইকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। সমানভাবে, আমার কাছে গার্লস সেকশন হয়, আমার তো গার্লস বয়েজ দুইটাই আলাদা, যদিও আলাদা সেকশন। আমি কখনোই এটাকে আমি মানে দুই চোখে দেখি না। আমার মেয়েরা, ছেলেরা, অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়েরা আমাদের ছেলেদের থেকে এগিয়ে আছে, অনেক হচ্ছে, ওরা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড নিয়ে আসছে, আমার ছেলেরা যেখানে পারে না। ছেলেরা শুনে কিন্তু মাইন্ড করবে, আপনার ছেলেরাও দেখবে। আমি মাইন্ড করছি, এটা কি এটা কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য বলছি। মেয়েরা সাধারণত স্বাভাবিকভাবেই তো আমরা একটু পিছিয়ে আছি, এটা নাহলে সংগ্রাম করতে হয় না। তো কিন্তু আমি বলছি মেয়েদেরকে যখন আমরা একটু সুযোগটা করবো, ওদেরকে ভ্যালু করবো, ভ্যালু ক্রিয়েট করতে হবে। ভ্যালু করবো যে তুমি
পারবে, তুমি তোমার এগুলোকে আমি মূল্যায়ন করছি, তখন কিন্তু সে কনফিডেন্স লেভেলটা বাড়বে এবং সে সব ক্ষেত্রে যাবে, যে কোনো জব হোক। আচ্ছা, আপনার স্কুল টোটাল কতজন ছাত্রছাত্রী আছে? আমার 3000 প্লাস। আমার চিরং শাখায়, আমার আরেকটা ব্রাঞ্চ আছে পটিয়াতে, ওইখানে আমাদের 600 জন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 600 প্লাস। 26 বছর কিন্তু আপনাদের এটা চলছে। আপনাদের এই স্টুডেন্ট গুলা 26 বছর পরে কি অনেক সময় ভালো সেক্টরে যাওয়ার পর তার স্কুলে ফিরে আসে, এমন কি কেউ আসছে? আসছে, অবশ্যই। আপনারা শুনে খুশি হবেন যে আমার আইডিয়াল স্কুলের প্রোডাক্ট এখন বিভিন্ন আমেরিকার আমার সাথে দেখাও হয়েছে, তো এখানে পিএইচডি করছে কেউ ডাক্তারিতে। তো আমার গত বছর ইভেন আমার কয়জন চান্স পেল, 6-7 জন ডাক্তারিতে চান্স পেয়েছে আমার পটিয়া ব্রাঞ্চের গ্রামের শিক্ষা। কিন্তু আমাদের এখানে তো আছে আর বিভিন্ন রিসার্চ ওয়ার্ক করছে, এরকম আছেন ব্যবসায়ী, বড় এন্টারপ্রেনার হয়েছে, মানে চেয়ারম্যান হয়েছে, এমডি হয়ে গেছে, এরকমও আছে আমার স্টুডেন্টের। হ্যাঁ, যারা এখন আমাকে সেদিন একজন আসলো, আমার মনিরুল কাইম একটা ছেলে, আমি নাম বলছি এখানে, যাই হোক। তা আরেকজন আছে আমার মেয়েও এখান থেকে পাশ করে গেছে। আমার মেয়েদেরকে আমি বাবা স্কুল থেকে এখানে ভর্তি করেছিলাম। আমার বড় মেয়ে ওখান থেকে করেছে, সে ডাক্তার, ওইখানে আবার এমপিএইচ করে ওখানে এখন জব করছে এবং ডাক্তারি এসে রেসিডেন্সির জন্য ওয়েট করছে। আর সেকেন্ড মেয়েও ডাক্তার, সে রেসিডেন্সি করছে এখন আইডিয়াল স্কুলের প্রোডাক্ট। ওনাদেরকে টিচার বানাননি কেন? সবাইকে ডাক্তার। ওদের বাবা ডাক্তার, যে আমার হাজবেন্ড ডাক্তার, এখন বাবার জবকেই ওরা পছন্দ করেছে, এখন ছোটটা আমার জবকে পছন্দ করতে চাচ্ছে। ব্যাচেলর শেষ করেছে, ও বলছে আমি রিসার্চে যাব, আমি টিচিং এ যাব। ঠিক আছে, একজন হলেও ফাইনালি পেয়েছি। আচ্ছা আচ্ছা, ভবিষ্যতে আপনাদের যে প্রতিষ্ঠান আছে এটা মানে কোন জায়গায় নিয়ে যাওয়ার আপনাদের পরিকল্পনা আছে? অনেকেরই তো পরিকল্পনা থাকে, সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে আপনার কি পরিকল্পনা আছে এবং আপনার প্রতিষ্ঠানে কি পরিকল্পনা আছে? আমাদের প্রতিষ্ঠানটা আপনাকে আগেও বলেছি ব্যতিক্রমী প্রতিষ্ঠান, যেখানে আমি পড়াশোনার মানের সাথে আমি কোনো কিছু এটাকে আমার কম্প্রোমাইজ করি না। আমাদের স্কুলে আমি একটু আগের কথাগুলো বলি প্রথম থেকেই, যে আমরা প্রথমে যখন শুরু করি আমাদের 1 ঘন্টা করে ক্লাস ছিল প্রতিটা পিরিয়ড, এবং আমাদের প্রতিটা পিরিয়ডই হচ্ছে প্রিপারেটরি ক্লাস। আমাদের একটা স্লোগান এখনো আছে, তখনও ছিল 98 থেকে, যে আমাদের স্কুলে যারা পড়বে প্রাইভেট টিউটর লাগবে না। হয়তো এটার জন্য আপনি যেটা প্রথম কোয়েশ্চেনটা করেছেন, কেন আপনার কোয়েশ্চেনটা কি ছিল, মানে শীর্ষে কেন বা পরিচিত কেন? হ্যাঁ, আপনার এত জনপ্রিয়তা আছে, কিন্তু অনেক জনপ্রিয়তা কেন? আমার মনে হয় মানুষ, এই যে আমাদের নৈতিকতা শিক্ষাও আছে, আমি স্পোকেন ইংলিশ, আমার বাচ্চারা ইংলিশ ডিবেট ক্লাব আছে, আমার বাচ্চারা ইংলিশে ডিবেট করে কম্পিটিশন দিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলের সাথে, এবং আমারটা কস্ট কম, আমি সব ফেসিলিটিস দিচ্ছি। আমার শুধু মিডিয়াম বেঙ্গলি, কিন্তু কমিউনিকেশন ইজ ইংলিশ। আমরা ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা এটাকে প্রতিষ্ঠিত করেছি। আমাদের আপনি যে কোনো বাচ্চাকে আপনি এখন গিয়ে যদি জিজ্ঞেস করেন ইংলিশ অনর্গল কথা বলেন, আমার বাচ্চা আপনাকে রেসপন্ড করবে 3 to 10। আমি সেটা কনফিডেন্টলি বলতে পারি। যদি আমি ইংলিশ মিডিয়াম না করার পিছনেও কারণ আছে আমার। হ্যাঁ, আমরা যখন শুরু করি 98-এ অনেকে ছিল যে ইংলিশ মিডিয়াম করি, কারণ এখন সবার আসলে ইংলিশ মিডিয়ামের প্রতি আমাদের একটা কনসেপ্ট, মানে আমরা মনে করি যে আসলে শুধু ইংলিশ মিডিয়ামে ঝুঁকে পড়ে, যে আসলে আপনি বলছেন এটা বাংলা মিডিয়াম, কিন্তু সেক্ষেত্রে আপনাদের যে একটা ফ্যাসিলিটি আপনারা দিচ্ছেন, যে আসলে কম্পিটিশনের জায়গা রাখছেন, খেলাধুলার জায়গা কি আছে? অবশ্যই আছে, সবকিছু আছে। যে আসলে এই যে বললেন যে 3 to 10 আসলে তারা খুব ভালো ইংলিশ বলতে পারবে, সে যে আপনাদের কোয়ালিটির ব্যাপারে আপনারা কখনো কম্প্রোমাইজ করেন না? কোয়ালিটি আমরা কোনো কম্প্রোমাইজ করি না, কোয়ালিটি এশিওর করার জন্য। আমি যা করার আমি করছি, সেটার মধ্যে আছে আমি জবাবদিহিতা আছে, আমার টিচার মনিটরিং আছে, আমার টিচারদেরকে আমি আগে ট্রেনিং দেই, এইভাবে ক্লাস নিবে। আমার ক্লাসের জাস্ট একটু উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন, যে আমরা যখন ক্লাস, আমাদের সবার লেসন স্কিম, লেসন প্ল্যান করি, পুরো বছরের প্ল্যান আমরা বছরের প্রথমে করি। আচ্ছা আচ্ছা, পুরো বইকে ধরে স্প্লিট করে ভাগ করে করে আমাদের 6টা পরীক্ষা, কোন স্কুলে 6টা পরীক্ষা নাই, হাফ ইয়ারলি এন্ড বার্ষিক আছে। তো বিভিন্ন ক্লাস টেস্ট থাকতে পারে, আমাদের অফিসিয়ালি 6টা, 4টা মান্থলি টেস্ট, হাফ ইয়ারলির আগে 2টো, বার্ষিকের আগে 2টো। এই যে আমার এখন কোন স্কুলে এখনো পড়াও ভালো করে শুরু হয়নি, আমার স্কুলে পরীক্ষা চলছে, এখন 16 তারিখ পরীক্ষা শুরু হচ্ছে, 23 তারিখ শেষ হয়ে যাবে মান্থলি টেস্ট, অল সাবজেক্টের পরীক্ষা চলছে। তো বাচ্চারা সারা বছর যাতে পড়াতে থাকে, ও ওইখান থেকে মার্কস যোগ হচ্ছে, এভারেজে গিয়ে ফাইনালে যোগ হবে। সে যদি পরীক্ষা না দেয় বা খারাপ করলে সে কিন্তু খারাপ করবে। ওই জন্য বাচ্চার এখানে প্রতি সবসময় পুরো বছরে পড়াশোনার সাথে থাকতে হবে, প্লাস অ্যাটেন্ডেন্সকে আমরা বেশি ভ্যালু করি। অ্যাটেন্ডেন্স ইজ দ্য কি টু সাকসেস, আমি সবসময় মনে করি। তো ওই জন্য
অ্যাটেন্ডেন্স যদি না থাকে তাদেরকে আমরা গার্জিয়ান প্যারেন্টস রাখাই এবং ওদের সাথে কথা বলে যে আপনার বাচ্চা যদি অ্যাটেন্ডেন্সটা যদি কম হয় আমরা তাকে পরীক্ষা দিতে দিব না, বা আমরা আপনার অন্য স্কুলে নিয়ে যান, বা এই ধরনের ইনস্ট্রাকশন দিয়ে অ্যাডভাইস করি যে যাতে বাচ্চারা স্কুলে আসে। তো সেটার জন্য আমাদের স্কুলে যদি যে একটা বাচ্চা পড়ে তার প্রাইভেট টিউটর লাগবে না। 2 নম্বর, আমরা গ্রুপ অফ অ্যারাবিক টিচার, যেটা কোরআন শরীফকে আমরা 8 পর্যন্ত, যেহেতু অন্যান্য 9-10 সিলেবাস যেহেতু SSC তে চলে যায়, 8 পর্যন্ত কোরআন শরীফ শিক্ষার ব্যবস্থা আছে, যেটা প্রাতিষ্ঠানিকভাবে কোরআন শরীফ শিক্ষা দিয়ে থাকি, এবং অন্যান্য ধর্মের যারা আছে তাদের ধর্মীয় বই, তাদের ধর্মীয় শিক্ষক আছে, আমরা সেটারও ব্যবস্থা নিয়েছি। এটার জন্য এই যে আমাদের এখন এই যে সকালে স্কুলে আসতে হয়, হুজুরের কাছে পড়ার একটা রীতি ছিল, কোরআন শরীফ শেষ করে খতম করে, কিন্তু এখন মানুষ এটা পারে না। সেই জন্য আমরা স্কুলেই যাতে কোরআন শরীফটা সে শুদ্ধভাবে তাজবিদ সহকারে করতে পারি সেই ব্যবস্থাটা নিয়েছি। আলাদা এক্সট্রা ক্লাস আছে 8 পর্যন্ত ইসলামিয়াত শিক্ষার বাইরেও। এরপরে স্পোকেনের তো আছেই। এই জিনিসগুলো মানুষকে হয়তো আকর্ষণ করে। আমার নামাজের ব্যবস্থা আছে, নামাজ পিরিয়ডের সময় আমাদের এটা হচ্ছে পিরিয়ড, জোহরের নামাজ আমার এখানে ম্যান্ডেটরি, সবার অল টিচার্স, মুসলিম টিচার্স এন্ড স্টুডেন্টস নামাজে শামিল হতে হবে। খুবই ভালো, গুড একটা অপরচুনিটি এসেছে, আপনার কাছে থ্যাঙ্কস দেওয়া আসলে প্রয়োজন। পাশাপাশি আমরা যদি শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি একটু কথা বলি, যে বাংলাদেশের সংস্কার চলছে, অন্তর্বর্তীকালীন সরকার আসছে, কিন্তু শিক্ষা ব্যবস্থা কিন্তু একটা সংস্কার চলছে। আপনি মতামত দিবেন কোন কোন জায়গায় সংস্কার করা প্রয়োজন? হ্যাঁ, আমি একটু আগেও বলেছিলাম আমাদের যে আসলে আমরা একটা মনে করেন যে নিউজিল্যান্ড বা আমেরিকা বা জার্মানি, আমরা হুবহু ওদের কারিকুলাম সামগ্রিকভাবে আপনি পরামর্শটা দিবেন। আমি সামগ্রিকভাবে বলবো যে আমরা অনেকে মনে করি যে এখানে একটা বসিয়ে দিলে এটা চলবে, যেটা আমাদের নিউজিল্যান্ডেরটা চলছিল গত সেশনে, যে নিউজিল্যান্ডের একটা ওই কারিকুলামটা ওই আদলে করে আমাদের এখানে দেওয়া হয়েছিল, কিন্তু এটা আমার গ্রামেগঞ্জের জন্য কার্যকর ছিল না, এটা কম্পিউটার বেসড ছিল। কম্পিউটার বেস আমার কম্পিউটার কোথায় পাবে, ঘরে ঘরে কি তা আছে, এখানে না হয় আমরা ব্যবস্থা করতে পারছি। তো ওই জন্য এই ধরনের না করে আমার দেশের উপযোগী করে এবং সৃজনশীল এবং কম্পিটেন্সি বেস দক্ষতামূলক শিক্ষা, এবং আরেকটা হচ্ছে বাচ্চাদের যে নার্চারিং করা, ইন্ডিভিজুয়ালাইজড কেয়ার দেওয়া, এইটার কারিকুলামটার ভিতরে এটা থাকতে হবে এবং জবাবদিহিতা থাকতে হবে। সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে ভালো শিক্ষক নিয়োগ দিতে হবে। তো ভালো শিক্ষকের জন্য টিচারদের স্যালারি এটা আপনার ভালো না দিলে আপনি টিচিং এ আস্তে আস্তে মানুষের মোহ এখন কমে যাচ্ছে। আগে এখনো আমরা যারা এর মধ্যে একটু আমি একটা ইন্টারফেয়ার করি, আপনি যে স্যালারি কথা বলছেন, যে আমাদের দেখছি আসলে শহরে বিভিন্ন জায়গাতে অলিতে গলিতে কিন্তু আসলে অনেক স্কুল তৈরি হয়, অনেক সময় দেখা যায় যে টিচারদের স্যালারি কিন্তু খুব কম দেওয়া হয় এবং স্টুডেন্ট থেকে অনেক বেশি নেওয়া হয়। তো এখন একটা টিচারকে যে আপনি কম স্যালারি যে ভালো কিছু এক্সপেকটেশন করে, আমার তো মনে হয় ভালো কিছু পাবেন কখনোই আসবে না। আমি এটাতে বিশ্বাস করি, কারণ আমি যদি ভালো টিচারদের যদি অন্য ধান্দা থাকে, উনি প্রাইভেট পড়ানোর ধান্দা থাকে, উনি যদি কোচিং এ যাওয়ার, উনি এখানে না পেলেই তো ওদিকে যাবে, সেটাই যদি আমি সেলফ সাফিসিয়েন্ট করে দিতে পারি, উনি আর কোথাও দৌড়াতে না হলো, তো আমি ওভাবে স্যালারিটা হ্যান্ডসাম স্যালারি দিতে পারি, তাহলে কখনোই টিচার বাইরে যাবে না। উনি তো টিচিং কে ভালোবেসেই এসছেন। হ্যাঁ, তো কোয়ালিটি টিচিং এর জন্য আপনার টিচারের কোয়ালিটি, টিউশন স্যালারিটা বাড়াতে হবে অবশ্যই। তো অনেকেই যেটা করে জানি না, অনেকে ব্যবসায়িক বিয়ের জন্য অনেকে স্কুল করে যে আমি এটা থেকে ইনকাম করব, কিন্তু আমাদের প্রতিষ্ঠান আমরা চাই যে কোয়ালিটি এডুকেশনটা সবার যাক। আপনি হয়তো এই যে জিনিসগুলো বলেছে এগুলা প্র্যাকটিক্যালি আপনারা যে কোনো সময় যে কেউ এনি টাইম আসলে দেখবেন যে আমার এই জিনিসগুলো চলে, আমি ওগুলো অ্যাপ্লাই করছি, মনিটরিং করছি। আমার আছে টিচারদের মানে মনিটরিং এর শীট বানিয়েছি আমি, কোন কিভাবে কি পড়াচ্ছেন, কোন মার্ক পাই ওনার ওই মার্কটা শেষে যোগ দিয়ে টিক মার্ক দিয়ে আমরা এটা ওনার এসিআরে রাখি। কোয়ালিটি এভাবে বাড়াতে চাই ওনার, হয়তো তাহলে আমি পরবর্তীতে ওনার একটা বা দুইটা ওনার বাড়বে, ওইটাকে ইনক্রিমেন্ট বাড়াতে পারবো। আমি টিচারে, কিন্তু আমরা সীমাবদ্ধতায় পড়েছি যে সরকার কিছু বাধ্যবাধকতা করে দেয়, অনেক সময় দেয়। এখন যে টিউশন নিয়ে যদি সরকার আমাদের মতো আমরা যেগুলো মডেল স্কুল করতে চাই তাদের যদি টিউশনে বাধ্যবাধকতা করে দেয়, আমি তো কোয়ালিটি স্কুল করতে পারবো না, মডেল স্কুল করতে পারবো না। সেই জন্য আমার টিচারের স্যালারি, টিচারের মান উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকেই আমার মনে হয় এটা একটা খুব জরুরি বিষয়, এটাকে ইম্পর্টেন্স দেওয়া দরকার। কারণ শিক্ষা হচ্ছে জাতি গঠনের সবচেয়ে বড় উপাদান এবং শক্তিশালী হাতিয়ার। এটা একটা ডাইনামিক প্রসেস, এটা এক জায়গায় স্থির থাকতে পারবে না, সেটাকে ফ্লারিশ করতে হবে। সেজন্য টিচারদের মান উন্নয়ন, টিউশন মানে স্যালারি বাড়ানোটা
খুবই জরুরি। সেজন্য তো আসলে বলা হয় থাকে যে কোনো দেশের যদি আপনাকে ধ্বংস করে দিতে চান তখন সেদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিন। সেক্ষেত্রে আমরা আমাদের প্রোগ্রাম কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। প্রোগ্রাম শেষ পর্যায়ে যাওয়ার আগে আপনার ছাত্র এবং ছাত্রী তাদের প্রতি কি মেসেজ থাকবে একটু জানাবেন। আমার সবার জন্য, আমার স্কুলের ছাত্রছাত্রী এবং যারা ছাত্রছাত্রী আছে, এটা হচ্ছে ডিভোটেড হয়ে পড়তে হবে। এবং আমাদের যে স্কুলে, আমি সবসময় বলি স্কুলে যারা পড়ছে আমাদের ছাত্রছাত্রীরা, স্কুলে অ্যাটেন্ডেন্সটা কি, আমি এটাকেই বলি। যত কিছুই আমি সাজিয়ে গুছিয়ে দিই না কেন, যখন বাচ্চা স্কুলে অ্যাবসেন্ট থাকবে তখন ওইটা যার জন্য করছি, সেই যদি না আসে আমি তার জন্য করছি। আমি কোরমা পোলাও সব রেডি করলাম, তা সে যদি মেহমান যদি না আসে তাহলে বলে সব বৃথা। তা আমি বলবো যে আমরা এত অবকাঠামোগত সুন্দর থাকলেও চলবে না। সবকিছু ল্যাব আছে, কম্পিউটার ল্যাব আছে, আমার অডিও ভিজুয়াল সব আছে, বাচ্চা যদি না আসে ঠিকভাবে প্রেজেন্ট করতে পারবে না। তাহলে অ্যাটেন্ডেন্সটা কি করা উচিত, অন্যান্য স্কুলে এটার উপর জোর দেওয়া উচিত। আর হচ্ছে পড়ার মানের জন্য নার্চারিং করা উচিত, মনিটর করা উচিত, টিচার মনিটর, জবাবদিহিতা। আমার 11 জন মেন্টর আছে যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রত্যেক সাবজেক্টে। কোন স্কুল আছে কিনা আমার জানা নেই, চিটং এবার ঢাকায় আমি মেন্টরিং সিস্টেমটা চালু করেছি। হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমার ফিজিক্সের হেড আছে, আমার মেন্টর আছে, আমার ম্যাথের মেন্টর আছে, আমার সামাজিক বিজ্ঞান, অল সাবজেক্ট 11টা সাবজেক্টের আমার মেন্টর আছে। এবং মেন্টরের মাধ্যমে আমি কোয়ালিটিটা এশিওর করি। এটা যদি সব স্কুলে এই ধরনের একটু ভাগ করে, ডিসেন্ট্রালাইজ করে, যে ক্ষমতাকে ডিসেন্ট্রালাইজ করে, তো হেডমাস্টার বা অধ্যক্ষর উপর চাপটা পড়বে না, কিন্তু উনি সবকিছু দেখতে পারবেন, দেখভালটা করতে পারবেন। এটা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং যারা ছাত্রছাত্রী আছে সবার প্রতি, যে আমরা শিক্ষা শুধু এডুকেশনটা নিলে হবে না, মানবিক শিক্ষাও নিতে হবে। আমরা মানুষ, বিহেভিয়ার, কার সাথে কি আচরণ করব, এই বিষয়টা আমরা অবশ্যই এটা মূল্যবোধটা একদম চলে গেছে। এখন এই জিনিসগুলো আমাদের জানতে হবে, আমার টিচারদের শিখাতে হবে, ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে, উদাহরণ হয়ে একজন মডেল। টিচার মানেই মডেল, টিচার হচ্ছে জাতির একটা মিরর, টিচারকে দেখেই একটা দেশকে বোঝা যাবে। সেটাই। সর্বোপরি আজ গার্ডিয়ানের প্রতি কোনো বার্তা আপনার থাকবে কিনা, যারা স্টুডেন্টের যে গার্ডিয়ানের প্রতি বার্তা? আমরা সচরাচর যেটা বলি যে আমরা তো স্কুলে 4-5 ঘন্টা পাই বাচ্চাদের, বাকিটা গার্ডিয়ানের কাছে থাকে। তো বিশেষ করে স্কুল লেভেলে এখন এমন একটা আমরা অবক্ষয়ের যুগে আছি যে বাচ্চারা ডিরেল হয়ে যাচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন আসক্তি, আপনার মাদক থেকে শুরু করে বিভিন্ন জড়িয়ে পড়ছে 6-7 এর বাচ্চা পর্যন্ত। তাহলে এই বিষয়টা আপনার বাচ্চার চলার গতি প্রকৃতি লক্ষ্য করেন, স্কুলে ঠিকভাবে আসছে কিনা, প্রয়োজনে গেটে নামিয়ে দেন, গেট থেকে আপনি ওখানে তুলে স্কুল ছুটির পর নিয়ে যাবেন, কাজের সঙ্গে পড়ে। বা বাচ্চা নিজের থেকে এই ধরনের বিভিন্ন টিভিতে বিভিন্ন কিছু দেখে, সোশ্যাল মিডিয়ার বিষয়গুলো, তখন সে ওই থ্রিলিং, ওই বাচ্চাকে একটু বুঝে না কনসিকুয়েন্সটা কি। তাহলে আমাদের গার্জিয়ানদের এই ব্যাপারে চোখ কান খোলা রাখতে হবে। এবং স্কুলে যে পড়াগুলো দেওয়া হয়, ডায়েরি হচ্ছে কমিউনিকেশনের মেথড, যে স্কুলে ডায়েরি সব স্কুলে আমার মনে হয় আছে। তো ডায়েরির মাধ্যমে যে আমার বাচ্চাটা আজকে কি করেছে না করেছে, অন্তত নাইটলি 1 ঘন্টা ওনারা দেখা উচিত আমাদের সম্মানিত অভিভাবকদের। এটা হলে দেখবেন যে বাচ্চাদের খারাপ দিকগুলো সব কমে আসবে, সে আপনার স্বপ্ন বাস্তবায়ন করবে। আমাদের সারা সম্পদ আমাদের সন্তানরা, আমাদের সন্তানরা ইনশাল্লাহ ভবিষ্যতের যে দক্ষ, চৌখস, স্মার্ট নাগরিক হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রোগ্রামটি আমরা এই আজকে এখানে শেষ করছি। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছেন যে আসলে প্রাণোজ্জ্বল ভাবে আসলে উনি এতক্ষণ বর্ণনা দিয়েছেন, খুব সুদক্ষ ভাবে আসলে বর্ণনা দিয়েছেন ছাত্র ছাত্রী, গার্ডিয়ান এবং বাংলাদেশের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, কোন কোন জায়গায় আসলে সংস্কার করা প্রয়োজন, সব জায়গায় কিন্তু আসলে উনি ফোকাস করার চেষ্টা করেছেন। আমরা আবারও নিয়ে আসবো কোনো একটা সময় আমাদের এই অতিথিকে। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিএনটিভি সিটিজির সাথেই থাকবেন। ধন্যবাদ।